ডোনাল্ড ট্রাম্প কি কিছুই বুঝতে পারছেন না? তিনি এখনো তো কেন ইউরেনিয়াম থাকবে, এনরিচ ইউরেনিয়াম ইরানের কাছে থাকবে, বা ইরান কেন নিউক্লিয়ার প্র্যাকটিস চালিয়ে যাবে? বাংলা অভিধানে একটা অসাধারণ ওয়ার্ড আছে, অপারগতা। অপারগতা, অনেক অনেক জিনিস আছে আমরা বুঝতে পারছি কিন্তু করতে পারি না। ডিপ্লোম্যাটিক্যালি প্যারালাইজড, খুব টেকনিক্যাল শব্দ ব্যবহার করলাম, ডিপ্লোম্যাটিক্যালি প্যারালাইজড। আমি দাবা খেলায় দেখবেন, যারা দাবা খেলেন, আমি বারবার দাবা খেলার কথা বলি কারণ ডিপ্লোমেসি আর দাবা খেলাকে ভীষণভাবে রিলেট করে কথা বলা। দাবা খেলায় দেখবেন, যারা দাবা ভালোবাসেন তারা বুঝবেন আমার কথার মানে। অনেক সময় আমি বুঝতে পারছি আগামী 2 চালে আমি কিস্তি মাত হব, কিন্তু আমার রাস্তা নেই। বাদিকে আমার মন্ত্রী দাঁড়িয়ে আছে, ডান দিকে আমার গজ দাঁড়িয়ে আছে, ঘোড়া দাঁড়িয়ে আছে, নৌকো দাঁড়িয়ে আছে, কিন্তু আমার কাছে সব বেঁচে আছে। কিন্তু আমি এগোলে চেকমেট, দাঁড়িয়ে থাকলে 2 দান পরে চেকমেট, বাঁদিকে গেলে 3 দান পরে চেকমেট, ডান দিকে গেলে ইমিডিয়েট চেকমেট। এখানে আপনি কি বলবেন, মানে অতি সম্প্রতি আমরা যদি গত বছর বা বছর দুয়েকের মধ্যে দেখি, সিআইএ যে কটা কাজে হাত দিয়েছে কোনোটাতেই তারা সাফল্য পায়নি। সে আমরা বাংলাদেশ বলি না কেন, অপারেশন সিন্দুরে পাকিস্তানের পক্ষ নিয়ে গিয়ে সিজফায়ার ডিক্লেয়ার, ভারত সেটাকেও প্রত্যাখ্যান করেছে যে না এরকম কিছু আমরা নিজেরা বন্ধ করেছি, আমেরিকার আবদারে নয় বা পাকিস্তানের আবদারে নয়, ভারত সেটাও স্পষ্ট বলেছে। বাংলাদেশে সেখানে একটা বিষয়। তারপরে এই যে ইরানের যুদ্ধ, সেখানেও আমেরিকা নাকানি চোবানি খাচ্ছে এবং বিশেষ করে গোটা বিশ্বের কাছে সেটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। তাহলে কি যে কটা প্রজেক্টে ডোনাল্ড ট্রাম্প হাত দিয়েছেন সব কটাতেই উনি নাকানি চোবানি খেয়েছেন বলবেন? না, এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা, কারণ আপনি সিনেমা দেখেন না। ইংরেজি সিনেমা দেখলে আপনি বুঝতে পারবেন কোনো সিনেমাতেই সিআইএ হারে না, শেষে জিতবে, এবং সেটাই হচ্ছে সিআইএর বাস্তবতা। এটা আপনারা ভুল খবর ছড়াচ্ছেন ইচ্ছাকৃত। কারণ আমি আপনাকে বলি, সিআইএকে আমি ছোটোবেলা থেকে দেখেছি, পৃথিবী উল্টে যায়, হ্যাঁ, ওই আপনার কি বলুন, স্ট্যাচু অফ লিবার্টি ভেঙে পড়ে যায়, তাও দিনের শেষে দেখবেন আমেরিকা ঠিক জিতে যায়। এইটা দেখে অভ্যস্ত তো। এবার ইরান বেধড়ক মারছে, তখন আমি বারবার চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে দেখি যে সব চ্যানেলে ইরান মারছে, তো এরকম তো নয় কোনো নির্দিষ্ট চ্যানেলে ইরান মিসাইল মারছে আর কোনো নির্দিষ্ট চ্যানেলে ইরান মিসাইল মারছে না, সেটা তো না। অ্যাকচুয়ালি আমেরিকাস ন্যারেটিভ অফ গ্রেটনেসটাকে না চ্যালেঞ্জ করার সময় এসে গিয়েছে। শুনুন, আপনি একটা জিনিস দেখবেন, কলেজে টলেজে কিছু ছেলে টিলে আছে যারা একটু জিম টিম করে, সারাক্ষণ টাইট গেঞ্জি টেঞ্জি পরে আসে, লোকজনকে দেখায়, দেখো আমার কত মাসেল, দেখো আমার কত মাসেল। আবার কিছু ছেলে টেলে আসে দেখবেন, তারা হয়তো ইকুয়ালি জিম যায়, তারা তো নানান রকম কমব্যাটিং জানে, তারা নর্মাল ভদ্রলোকের মতো সে হেঁটে আসে। পয়েন্টটা হচ্ছে, যতক্ষণ না এই দুজনের মধ্যে মারপিট হবে ততক্ষণ আপনি বুঝতে পারবেন না অ্যাকচুয়াল শক্তিশালীকে। ডিসপ্লে অফ পাওয়ার অ্যান্ড এক্সিস্টেন্স অফ রিয়েল পাওয়ার, এই দুটো কনসেপ্ট কিন্তু বিশ্ব ডাইনামিক্সে সম্পূর্ণ আলাদা। আপনাকে আমি বলছি সম্পূর্ণ আলাদা, রিয়েল পাওয়ার অ্যান্ড এক্সিস্টেন্সিয়াল পাওয়ার। ইরান আমেরিকাকে বেধড়ক পিটিয়েছে, আমি আরও গোদা বাংলা ভাষায় বলছি, বেধড়ক পিটিয়েছে, এবং আমেরিকার বিরাট ক্ষতি করেছে। আমার কথা হচ্ছে হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, এই যে আমি আবার আপনার সাথে আমার 2টো শো হয়ে গেল, 2টো শো আগে আমেরিকার জাহাজ এসেছিলো, এখন অবধি আমেরিকার জাহাজ একটা কালীপটকা ফোটাতে পারেনি। কী করতে এসছে? এই যে ন্যারেটিভ অফ ওয়ার, এই ন্যারেটিভ অফ ওয়ারটা ডোনাল্ড ট্রাম্প বিক্রি করে টু ইটস অডিয়েন্স, টু ইটস ভোট ব্যাঙ্ক, যে আমি বিরাট একটা পৃথিবীতে শান্তি আনছি, তার জন্য যাকে তাকে আক্রমণ করে। আচ্ছা, গ্রিনল্যান্ডের ব্যাপারেও একটা মতামত দিয়েছিল, কিচ্ছু করতে পেরেছে? ভেনেজুয়েলা নিয়ে আপডেটটা কি, কিছু করতে পেরেছে? আমি আপনাকে বলছি, ক্ষতি করার মানসিকতা নিয়ে যে ডিপ্লোম্যাটিক ডমিনেন্সটা দেখাবার চেষ্টা করছে না, এরা একদমই যেটা বোঝে না সেটা হলো যে বাকি পৃথিবী অন্ধ নয়, বাকি পৃথিবী চোখে দেখতে পায়। আজকের ডেটে মানুষ বুঝতে পেরেছে যে কে কোন জায়গায় দাঁড়িয়ে আছে। আর দ্য ওয়ার্ল্ড ইজ নট অল অ্যাবাউট আমেরিকা। আমেরিকা বাদ দিয়েও একটা পৃথিবী আছে, যে পৃথিবীটা তাদের মতো করে বাঁচতে চায়, নিঃশ্বাস নিতে চায়, তাদের মতো করে এক্সিস্টেন্স দেখাতে চায়। সব কটি দেশ, আমি আপনাকে এই কথাটা আবার বলছি, ছোট বড় মেজো সব কটি দেশ, তাদের নিজস্ব কোনো কোনো উপাদান আছে। হতে পারে সেটা আপনার অ্যাট দিস পয়েন্ট অফ টাইম ইমিডিয়েট কাজে আসছে না, আগামী দিনে তো আসতে পারে। নেদারল্যান্ডস একটা ছোট দেশ, নরওয়ে একটা ছোট দেশ, এই সকল দেশকে কোনো না কোনোভাবে ইন্ডিয়া যে সম্মান জানিয়েছে বিভিন্ন সময় দাঁড়িয়ে, আজকে তারই ডিভিডেন্ড পাচ্ছে ইন্ডিয়া। এই সম্মান জানানোর যে পদ্ধতিটা, এটাকে তো কোথাও না কোথাও গিয়ে ভালো লাগবে লোকজন। আজকে ইউরোপিয়ান ইউনিয়ন কোন ক্ষেত্রে দাঁড়িয়ে বলেন, এই যে সুইডেনের সাথে একটা 6G এবং টেলিকমের একটা চুক্তি হয়েছে, এর ফলে তো ভারত প্রযুক্তিগত দিক থেকেও অনেকটাই শুধু তাই নয়,
মোবাইল টেকনোলজিতে ভারত অনেক এগিয়ে যাবে এবং আপনাকে আমি এও বলছি আগামী দিনে মোবাইল ইউটিলাইজেশন বা আরও গ্রেটার ভলিউম অফ টেকনোলজিতে স্মার্ট টেকনোলজিতে ভারতবর্ষ অনেক রকম এমন আরবান লিভিং বা আমরা যেটাকে বলি নর্মাল লিভিং স্টাইল আর কি আমাদের সেইগুলো চেঞ্জ হবে। আমি আপনাকে খুব সহজ একটা উদাহরণ দিচ্ছি, বহু ইউরোপিয়ান দেশে আমরা দেখেওছি অনেক জায়গায়, সেটা হচ্ছে যে স্মার্ট বাস স্টপস আছে, ঠিক আছে? আমাদের এখানে দর্শকরা অনেকেই অবাক হয়ে যায়, এরকম হতে পারে? সেটা নয়। ধরুন আপনি বিভিন্ন রকমভাবে জানতে পারবেন কখন বাস আসছে, কোন টাইমিং আসছে। আচ্ছা, আমাদের কলকাতা শহরেও নিউ টাউনের দিকে দু একটা এরকম স্মার্ট আই এম নট শিওর, আমি সেটা আমি জানি না, আমার সেটা ভুল। এবার বিভিন্ন বাস স্টপ চেষ্টা হয়েছিল সেরকম কিছু করার। আচ্ছা, এরকমও হয় সেই পার্টিকুলার বাসকে আপনি যদি চান আপনি লোকেশন ট্র্যাক করতে পারবেন বিভিন্ন রকম, অর্থাৎ মানে কেন এইগুলো করার পিছনে কারণ কি? ইজি লিভিংটাকে আরও বাড়িয়ে দেওয়া। মানে আপনি অফিসের জন্য ব্যস্ত, অফিসে আসবেন, আপনি সেই সময়ই বাস স্ট্যান্ডে যাবেন যেই সময় বাসটা আসবে। আজকে ট্রেন আমরা ট্র্যাক করতে পারি যে স্টেশন থেকে কত দূরে আছে। হোয়াট ইজ দিস ইজ টেকনোলজিক্যাল আপলিফমেন্ট। আমরা আগে কোনো দিন ভেবে দেখেছি? আমরা মনে আছে ছোটোবেলায় মা বাবা সব খাবার টাবার প্যাক করে নিয়ে ট্রেনে উঠতেন, কে উঠবে না উঠবে জানে। এখন মোবাইলে আমরা খাবার বুক করে নিই, বগির নাম্বার দিয়ে দিই, সিট নাম্বার দিয়ে দিই, একদম সিটে এসে খাবার চলে আসে। সো আমরা এগোচ্ছি, আমরা অ্যাজ এ নেশন এগোচ্ছি, আমাদের টেকনোলজি অনেক এগোচ্ছে। আজকে আমাদের স্যাটেলাইটস আর ওয়ার্কিং ব্রিলিয়েন্টলি, আমাদের সায়েন্টিফিক রিসার্চ এখন আমাদের একটা জীবনশৈলীর অংশ হয়ে গেছে। সো উই আর লুকিং ফর আ গ্রেটার ওয়ার্ল্ড। আমি এইখানটাতে একটু এই যে 9টা চুক্তি তো আমরা দেখলাম, এবং তার সাথে আরো অনেক বেশি চুক্তি হয়েছে, এই 9টা ডিল যেটা একেবারে গোটা বিশ্বের রিমোট ভারতের হাতে এসেছে। একটা কথা বলুন, যখন ভারতের ওপর একের পর এক স্যাংশন লাগাচ্ছে আমেরিকা, চাবাহার থেকে যদি আমরা শুরু করি, তারপরের দিনগুলো ভারত কেন রাশিয়া থেকে তেল কিনবে তার জন্য আবার তার ওপর পার্সেন্টেজ বসাচ্ছে, সেখান থেকে ভারতের ফিরে আসা, ইরান যুদ্ধে ভারতের নিরপেক্ষ অবস্থান, সেই জায়গায় অপারেশন সিন্দুর আমেরিকা নিজেই তুলে নিতে বাধ্য হলো যে হ্যাঁ ভারত এবার রাশিয়া থেকে তেল কিনুক, তারপর ইউএই। ভারতের এই যে স্ট্র্যাটেজিক এই মুভমেন্টটা, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? অটল বিহারী বাজপেয়ীর কথায় ভারত এক জিতা জাগতা রাষ্ট্রপুরুষ। কারণ ভারতের ইকোনমিকে তো ডেড ইকোনমিও বলেছেন। এই লাইনটাকে বুঝতে হবে, ভারত এক জিতা জাগতা রাষ্ট্রপুরুষ। কথাটার মানে এখানে স্ট্রেংথ বোঝায়, ডেপথ বোঝায়, ইন্টেন্সিটি বোঝায়। ভারতবর্ষকে কেন সিভিল ডিসওবিডিয়েন্স করাতে পারেনি বিভিন্ন অর্গানাইজেশন চেষ্টা করো, কেন পারেনি? তার মূল কারণ হচ্ছে আমাদের সামাজিক যে পরিকাঠামোটা আছে না, এই সামাজিক পরিকাঠামোটায় স্ট্রাগল কোনো নতুন কথা নয়। উই লিভ ইন স্ট্রাগল, উই গ্রো ইন স্ট্রাগল, উই ডাই ইন স্ট্রাগল অ্যাট টাইমস। কিন্তু আমাদের দেশাত্মবোধটা বা আমাদের দেশের প্রতি যে ইনক্লিনেশনটা, সেটা কিন্তু ধর্ম, কর্ম, জাত,